স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার ডিজি স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? আমি শুনতে পাচ্ছি আপনাকে। ডিজি স্যার এতক্ষণ কথা বলতেছিল, এখন হঠাৎ শোনা তাহলে যাচ্ছে না। আমরা তাহলে শুরু করি নাকি নজরুল? ডিজি স্যার, আমরা শুরু করি। ডিজি স্যার, স্যার আমরা তাহলে শুরু করি স্যার, আপনার অনুমতি নিয়ে। আর লক্ষ্মীপুর আর চুয়াডাঙ্গার সিভিল সার্জন স্যার কি জয়েন করতেছেন নজরুল? স্যার লক্ষ্মীপুরে উনি জয়েন করবেন, কিন্তু চুয়াডাঙ্গা স্যার মানে একটু বিজি আছে স্যার, উনি জয়েন করতে পারবেন না, ওনার কোনো প্রতিনিধিও নেই, সবাই নাকি ব্যস্ত খুবই আর কি স্যার বললো, কিন্তু লক্ষ্মীপুরে স্যার জয়েন করবেন বলছে। আচ্ছা, তাহলে সাতক্ষীরা সিভিল সার্জনকে স্যার একটু জয়েন করতে। আসসালামু আলাইকুম, আমি সিভিল সার্জন সাতক্ষীরা বলছি। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? হ্যাঁ আছি, আল্লাহ ইচ্ছে ভালো। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার। স্যার আমাদের আপনার সবাইকে সাথে ডিজি স্যার শুভেচ্ছা। অলরেডি জয়েন করেছেন আচ্ছা জাতীয় পুষ্টি পরিষদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খুব ভালো ভালো। তো আমি আসলে আমি আবার এখানে হসপিটালের সুপারও বটে, এখানে আমি কিছু কাজ করছি। তো আমি ইয়েটা মানে সাউন্ডটা দিয়ে রাখছি, আমাকে অ্যাড্রেস করলে আমি এটা রেসপন্স করবো, আমি কাজগুলো একটু কমপ্লিট করি। জি স্যার। স্যার আমরা শুরু করি স্যার তাহলে। হ্যাঁ শামীম সাহেব, জি স্যার। শুরু করতে চাচ্ছেন? জি স্যার। কে কে জয়েন করছে আজকে? স্যার ওই সাতক্ষীরা সিভিল সার্জন স্যার অলরেডি জয়েন করছেন, আর লক্ষ্মীপুরে সিভিল সার্জন স্যার জয়েন করছেন এখন। তাহলে উনি জয়েন করলে শুরু করি নাকি? নজরুল কি উনি জয়েন করলে শুরু করব নাকি? নজরুল নজরুল আর এইমাত্র আবার কথা বললাম ফোনে, জি। উনি জয়েন করবেন বলতেছে, এইমাত্র আবার কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আপনি শুরু করেন, তারপরে আমার আর একটা মিটিং আছে। তাহলে স্যার শুরু করি স্যার। জি স্যার। সুধী মণ্ডলী, আজকে আমরা শুরু করছি আমাদের 16তম বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের নিউট্রিশন ডায়ালগ। আজকে মূলত আমরা জাতীয় পুষ্টি পরিষদের যে ডায়ালগটি তার টপিক নির্ধারণ করেছি নিউট্রিশন ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট ইন বাংলাদেশ। আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল গাফফার, সিভিল সার্জন লক্ষ্মীপুর, ডাক্তার মোহাম্মদ হুসেইন শাফায়েত, সিভিল সার্জন সাতক্ষীরা, এবং ডাক্তার ASM মারুফ হাসান, সিভিল সার্জন চুয়াডাঙ্গা। আমাদের সাথে অলরেডি ডাক্তার মোহাম্মদ হুসেন সাফায়েত সাতক্ষীরা সিভিল সার্জন যুক্ত হয়েছেন, লক্ষ্মীপুরের সিভিল সার্জন যুক্ত হচ্ছেন। তো অনুষ্ঠানের শুরুতে আমি বিনীত অনুরোধ করছি আমাদের সাথে উপস্থিত ডাক্তার মোহাম্মদ আমিনুর রহমান, মাননীয় মহাপরিচালক বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ, স্যারকে চেয়ার হিসাবে তার শুভেচ্ছা স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। মাননীয় মহাপরিচালক স্যার। শামীম, আজকের বিষয়টা কি নির্ধারণ করছেন? স্যার নিউট্রিশন ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট ইন বাংলাদেশ। নিউট্রিশন ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট বাংলাদেশ। স্যার 14ই আপনার নভেম্বর যেহেতু ওয়ার্ল্ড ডায়াবেটিক্স ডে, সেহেতু সেটাকে স্যার মাথায় রেখে আমরা ডায়াবেটিক্স পার্সপেক্টিভে পেশেন্ট গুলোর কি ধরনের নিউট্রিশন মেনটেন করা উচিত সেটা বিষয়ে আলোচনা করা স্যার। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার শামীম তালুকদার, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি সিভিল সার্জন সাতক্ষীরা, সিভিল সার্জন লক্ষ্মীপুর এবং সিভিল সার্জন চুয়াডাঙ্গা। বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা আমাদের আজকের যে বিষয় ডায়াবেটিক পেশেন্টের জন্য নিউট্রিশন কাউন্সিলিং অথবা নিউট্রিশন স্ট্যাটাস অথবা নিউট্রিশন কি হবে, কি ধরনের আমরা এক্সপেক্ট করি,
এইটা হচ্ছে আজকের টপিকস। খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। পাশাপাশি এইটা আমরা বলতে পারি যে বাংলাদেশে যত ডায়াবেটিক পেশেন্ট আছে সম্ভবত তারাই খাদ্যের ব্যাপারে, তাদের ক্যালোরির ব্যাপারে, তাদের নিউট্রিশনের ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের জন্য। কারণ হচ্ছে অনেক আগে থেকেই ডায়াবেটিক পেশেন্টের জন্য একটা বই দেওয়া হয়। সেই বইয়ের মধ্যে তাদের লাইফস্টাইলটা কেমন হবে, বিশেষ করে তাদের খাবার, সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবারে তারা কি খাবে, কত পরিমাণ খাবে, এই বিষয়গুলো ডিটেইল করা থাকে। প্লাস তারা কি ধরনের জীবনযাপন করবে, এক্সারসাইজ করবে কি করবে না, করলে কতক্ষণ করবে, এই বিষয়গুলো ডিটেল থাকে। সুতরাং যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, আমার মনে হয় যে তারা এই যে তাদের ডায়াবেটিসের জন্য যে বইটা বিভিন্ন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে দেওয়া হয় সারা বাংলাদেশে ডায়াবেটিক সমিতির মাধ্যমে, তারা এই ডায়াবেটিক পেশেন্ট মোটামুটি ওয়াকিবহাল তাদের ফুড এবং নিউট্রিশন সম্বন্ধে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওইখানে না, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের লাইফস্টাইলটা এমন হয়েছে যে ট্রেন্ড টুয়ার্ডস ডায়াবেটিক, অর্থাৎ ডায়াবেটিসের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে এখন ডায়াবেটিস আমরা পেশেন্ট লক্ষ্য করছি। তো এই যে প্রত্যেকটা ঘরে ঘরে পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট বেড়ে যাচ্ছে, এর জন্য দায় দায়িত্ব, এর জন্য যদি কোনো রেসপন্সিবিলিটি থাকে, তাহলে সেইটা অবশ্যই কিছুটা হলেও স্বাস্থ্য বিভাগের ঘাড়ে আসে। কারণ আমরা যদি মানুষকে নিউট্রিশন সম্বন্ধে সচেতন করতে পারতাম যে তার আসলে কতখানি ক্যালোরি নেওয়া উচিত, সে কতখানি ক্যালোরি নিচ্ছে, তার কি ধরনের ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত, সে কি ধরনের ডায়েটে অভ্যস্ত হচ্ছে এবং তার লাইফস্টাইলটা কি হওয়া উচিত, সে কোন লাইফস্টাইলে অভ্যস্ত হচ্ছে। আমরা আসলে ফাইন্যান্সিয়ালি ডেভেলপ করছি, কিন্তু আমরা আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট, আমাদের নিউট্রিশন, আমাদের ক্যালোরি, এই বিষয়গুলোকে আমরা এখনো নজরে আনতে পারিনি। তো আমরা যথার্থই আজকের টপিকসটা এই জন্য গুরুত্ব বহন করে যে আমরা যাতে আমাদের পরবর্তী জেনারেশন, আমরা জানি যে ডায়াবেটিক রোগীটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ট্রান্সমিট করে, হেরিডিটারি চলে যায়। সুতরাং আমরা চাইবো যে আমাদের বর্তমান জেনারেশনে ডায়াবেটিস যাতে আমরা কন্ট্রোল করতে পারি, যাতে পরবর্তী প্রজন্ম ডায়াবেটিসের আশঙ্কা কম থাকে। তো আমরা আপনাদের কাছ থেকে মূল্যবান মতামত শুনবো এবং এই মূল্যবান মতামতের পরিপ্রেক্ষিতে আমরা পলিসি লেভেলে কিভাবে এই ডায়াবেটিক পেশেন্ট যাতে না হয় দেশে, সেইটা বেশিভাবে সারা বাংলাদেশে এই ধারণাটা ছড়ায় দেওয়া যায়, নিউট্রিশন রিলেটেড জ্ঞান এবং নিউট্রিশন রিলেটেড অ্যাডভোকেসি করা যায়। এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের মূল্যবান মতামত আমরা গ্রহণ করব এবং সেই অনুসারে পরবর্তী ব্যবস্থা নিব। তো আমি এই বলে আজকের এই 14তম না 16তম না 16তম স্যার 16তম ওয়েবিনারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে অলরেডি সিভিল সার্জন লক্ষ্মীপুর স্যার জয়েন করেছেন। স্যার আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। তো আমি প্রথমেই বিনীত অনুরোধ করব ডাক্তার মোহাম্মদ হোসেন সাফায়েত স্যার, সাতক্ষীরা সিভিল সার্জন স্যারকে একটু আমাদের সাথে শেয়ার করতে। সাতক্ষীরায় স্যার ডায়াবেটিক্স রোগীদের কি ধরনের সেবা দেওয়া হচ্ছে গভর্নমেন্ট এবং প্রাইভেট দুই জায়গাতেই মিলে বা ডায়াবেটিক্স হসপিটালগুলোতে, এবং সেখানে স্যার নিউট্রিশনের কম্পোনেন্ট গুলো কেমন অ্যাড্রেস হচ্ছে বলে আপনি মনে করেন স্যার? সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হোসেন সাফায়েত। জি জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আর আসলে আমাদের এখানে যে নিউট্রিশন কাউন্সিল ডিজি স্যার কে আমি আন্তরিক সম্মান এবং চাই। ওনার শত মধ্যেও উনি আসলে আমাদের এখানে সময় দিচ্ছেন, উনি এখানে চেয়ার হয়েছেন এবং ওনার উপস্থিতিতে আমরা এই আলোপ আলোচনা করতে পারছি, এই সুযোগটা করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই। আর আসলে ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাড্রেস করা হয়েছে যে নিউট্রিশন ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট ইন বাংলাদেশ। তো এটা আসলে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক। স্যার যেটা বললেন যে আমাদের যে লাইফস্টাইলের জন্য ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারছে।
আমাদের লাইফস্টাইল চেঞ্জের জন্য এনসিডি কন্ট্রোল প্রোগ্রাম থেকে তো আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি, এবং এনসিডির জন্য এনসিডির যে ওষুধপত্র আছে সেগুলোও কিন্তু আমরা কিন্তু পাচ্ছি, কিন্তু ট্রিটমেন্ট না। আমাদের এনসিডি প্রতিরোধ যেটা, সেটা দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত। আর এই সাতক্ষীরা পুরো জেলাটাতেই 7টা উপজেলা, 22 লাখ পপুলেশন আছে। এখন এই 22 লাখ পপুলেশনে যে ডায়াবেটিসের যে কথা বলা হলো, সাতক্ষীরা সদর হাসপাতাল এটা 100 বেডের জেনারেল হসপিটাল। এটাতেই আসলে মেনলি এমার্জেন্সি সহ অন্যান্য ইনডোর সার্ভিস গুলো দেওয়া হয়ে থাকে। মেডিকেল কলেজ হসপিটাল আছে, থিওরিটিক্যালি ওটা 250 বেডের। ওখানে একটা প্রবলেম আছে, এমার্জেন্সি ডিপার্টমেন্ট চালু না, তারা আউটডোর বেসিসে তারা সার্ভিস দিয়ে থাকে। এছাড়া ডায়াবেটিক হসপিটাল আছে সাতক্ষীরা আছে, তারাও তাদের কার্যক্রম চালিয়ে থাকে। এখন যেটা যে আসলে ডায়াবেটিক হসপিটাল, ওটা তো তারা ওইদিকেই টার্গেটেড এবং ওইদিকে ওরিয়েন্টেড একটা প্রতিষ্ঠান, সেহেতু তাদের ওখানে ট্রিটমেন্টটা বেশ ভালোই, তারা আসলে টেস্ট করা সহ ওষুধপত্র দেওয়া, সেই সাথে ডায়েটারি অ্যাডভাইস ও লাইফস্টাইল অ্যাডভাইসটা ভালো দিয়ে থাকে। আর আমার সাতক্ষীরাতে যেটা হয়েছে যে 100 বেডেড হসপিটাল, এখানে আসলে মেডিসিনের একজন কনসালটেন্ট আছেন, আর আমার যে নিজস্ব মেডিকেল অফিসার কিন্তু মাত্র 3 জন। আমি সদর উপজেলার সকলকে এখানে কার্যক্রমে কাজে লাগাই। আমাদের যে এনসিটি কর্নারটা আছে, ওখান থেকে আমাদের সরকারিভাবে তো কিছু ওষুধ সাপ্লাই আছে, আপনারা জানেন। যখন ডায়াবেটিস রোগী হয়ে আসে, আমরা সেখানে তাদেরকে কিছু ওষুধ, যেমন এই যে মেটফর্মিন আছে, আমাদের গ্লিকাজাইড আছে, এই ওষুধগুলো আমরা দিয়ে থাকি। এবং সেই ক্ষেত্রে ওখানে একটা লাইভ হেলথ এডুকেশন একটা আমাদের আছে, মানে কার্যক্রম আছে। এই সকালবেলা আমাদের ডায়াবেটিসের রোগীদের কি করা উচিত, এছাড়া অন্যান্য যে এনসিডি হাইপারটেনশন রোগী কি করা উচিত, এই তথ্যগুলো কিন্তু আমরা আমাদের হেলথ এডুকেটরের মাধ্যমে দিয়ে থাকি। আর ডাক্তার সাহেব আসলে ওভারবার্ডেন, আমাদের যে যেমন আজকেই 400 থেকে 600 রোগী দেখা হয়েছে, ওখানে আসলে তো আলাদাভাবে এনসিডি কর্নার থাকলেও রোগী কম হয় না, অনেক রোগী হয়ে থাকে। ওখানে ইন্ডিভিজুয়ালাইজড যে আসলে একটা, আমরা যদি কাউন্সিলিং সেন্টার করতে পারতাম, সেখানে ইম্প্যাক্ট ভালো হতো। আমি যেহেতু সদর হাসপাতালের পদাধিকারী বলে সুপারিনটেন্ডেন্ট, এই জন্য আমি সদর হাসপাতাল দিয়ে আগে কথাটা বলছি। তো সেখানে ইন্ডিভিজুয়ালাইজড কিন্তু আমরা কেয়ার নিতে পারি না, আমরা জেনারেলাইজড তথ্যগুলো দিয়ে দিই যে ডায়াবেটিস এর কিভাবে চলতে হবে, কতটুকু এক্সারসাইজ কি করা যাবে, কতটুকু ফল খাওয়া যাবে, কতটুকু কার্বোহাইড্রেট ইউজ করতে হবে, প্রোটিন, এগুলো নিয়ে আমরা বলি, কিন্তু ইন জেনারেল। কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড আমরা সেই কার্যক্রমটা চালাতে পারি না। তবে এটা দেখা গিয়েছে যে ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রমটাও ভালো, ওরাও ইন্ডিভিজুয়ালাইজড, অতখানি ওদের পেশেন্ট লোড তো একটু কম আছে, ওরা কিন্তু কার্যক্রমটা ভালো করছে। আর মেডিকেল কলেজটা আসলে তারা আউটডোর বেসিসে কাজ করে, তারা তাদের কার্যক্রমটা তো আসলে তাদের অ্যাডমিনিস্ট্রেশন আলাদা, সেটা সম্বন্ধে আসলে আমার ওরকম আইডিয়া নাই। আর উপজেলাতে প্রত্যেকটা উপজেলাতেই কিন্তু এনসিডি কর্নার আছে, সেখানে তারা এই যে সদর হাসপাতালের আদলেই কার্যক্রম চালায়, স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আছে, এনসিডি ওষুধপত্রগুলো দেওয়া আছে, ওখানে তাদের কিছু কাউন্সিলিং এর ব্যাপার আছে। এটা হলো সরকারি হাসপাতালে আমাদের কার্যক্রমটা বললাম। আর বেসরকারিতে বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম করছেও, এবং এটাও সত্য কথা যে বেসরকারি যে স্টেক হোল্ডার, তাদের কিন্তু অংশীদারিত্ব এখানে কম না, প্রায় 50-50 আমরা বলতে পারি, সরকারি বেসরকারি এইটাতে। তারাও তাদের যে কার্যক্রমটা চালায়, তারা মেনলি আসলে হয়তো প্রেসক্রিপশন মেডিসিন বেসড, কিন্তু আসলে যে লাইফস্টাইল অ্যাডভাইসটা, সেটা আমার পর্যবেক্ষণ সিভিল সার্জন হিসাবে, অথবা আমি এখন ইউটিউব করছিলাম ঝিনাইদহ কালীগঞ্জের, আমার পর্যবেক্ষণ তারা ইনস্টিটিউশনের ওই অ্যাডভাইস গুলো, লাইফস্টাইল মডিফিকেশন, এটা হয়তো একটু কম দেওয়া হয়ে থাকে, তারা একটু কম দিয়ে থাকে। এটাই হলো সার্বিক আমার পর্যবেক্ষণ সাতক্ষীরা পরিপ্রেক্ষিতে, এটা আমি বলতে পারি। ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য, এবং ওভারঅল যে আপনার আন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গা থেকে আপনি খুবই চমৎকার ভাবে বললেন। আমি একটু লক্ষ্মীপুরে আসি। স্যার, লক্ষ্মীপুরে ডায়াবেটিক্স এর এবং পুষ্টির কি অবস্থা, সেটি যদি একটু আমাদের বলেন। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের বিএনসিসির মাননীয় মহাপরিচালক মহোদয়, চেয়ারম্যান, উপস্থিত মডারেটর এবং সাতক্ষীরা চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন মহোদয়, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ অপরাহ্ন। আমাদের লক্ষ্মীপুর জেলাতে মোট জনসংখ্যা এখন প্রায় 20 লাখ, এবং 5টা উপজেলা আছে। তো অন্যান্য জায়গার মতো এখানেও আমাদের ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশ বড় একটা অ্যামাউন্টের ডায়াবেটিস রোগীর সংখ্যা আছে। যেহেতু আমাদের প্রত্যেকটা উপজেলাতে এনসিডি কর্নার আছে, সেখানে এনসিডি কর্নারে ডায়াবেটিস সহ অন্যান্য এনসিডি রোগীদেরকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু একটু আগে ওই সাতক্ষীরা সিভিল সার্জন স্যার যেটা বলেছেন, যে বিশেষভাবে এই ডায়াবেটিস রোগীগুলা বেসরকারি ডায়াবেটিস হাসপাতালে যায়, ওখানে তারা সার্বক্ষণিক সুপারভিশনে থাকে। তো আমরা এখানে যে খাবারের ব্যাপারটা দেখতে পাচ্ছি, এখানে নিউট্রিশন এবং ফুডটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলা আমরা কম বেশি জানি, যে কোন ধরনের খাবার ডায়াবেটিস রোগীরা অ্যাভয়েড করবে। যেখানে আমরা বলে দিচ্ছি, আমরা সচেতনতার জন্য বিভিন্ন সময় প্রচার করা হচ্ছে, এবং আমাদের অন্যান্য ডাক্তারদের কাছেও আসছে, যে যেখানে কার্বোহাইড্রেট, লো কার্বোহাইড্রেট, যেখানে হচ্ছে যে চিনি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে চলবে, এবং কার্বোহাইড্রেটও লিমিটেশন থাকবে, এবং ফ্যাট জাতীয় খাবারও পরিমিত থাকবে। এই ব্যাপারগুলোর কথা বলা হচ্ছে তাদেরকে। এবং
এই ব্যাপারে সবসময় সচেতনতার কথা বলা হচ্ছে। অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে একই রকম প্রোটোকল। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সারসাইজ, যে আমরা বলে থাকি যে অ্যারোবিক এক্সারসাইজ একটা বড় ভূমিকা আছে। সপ্তাহে 150 মিনিটস অর্থাৎ 5 দিন করে যদি অ্যারোবিক এক্সারসাইজ করা হয়, যেটা ব্রিস্ক ওয়াক অথবা জগিং এই ধরনের এক্সারসাইজ যদি করা হয়, তাহলে তাদের জন্য এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এমনকি প্রতিষেধক হিসাবে অর্থাৎ এক প্রকার ভ্যাকসিনের মতো কাজ করবে যাদের মধ্যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে। যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা জেনেটিক ডিজিজ, জেনেটিক প্রিডিসপোজিশন আছে, যাদের মধ্যে ফ্যামিলিতে হিস্ট্রি আছে, ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, তাদেরকেও এই লাইফস্টাইল যদি মডিফিকেশন শুরু করে দেয়, তারা প্রথম থেকে এক্সারসাইজ গুলো করে, এই ধরনের এক্সারসাইজ করে, অথবা একটু ডায়াবেটিস মডিফিকেশন থাকে, অথবা কিংবা সাথে হচ্ছে ওয়েট, যে ওবেসিটি থাকলে ওয়েটটা যদি কন্ট্রোলে থাকে, বিএমআই যদি 25 এর ভিতরে আমরা রাখার চেষ্টা করি, তখন আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারি, অথবা প্রতিরোধ করতে পারি। তো আমাদের এখানে একটা প্রশ্ন আছে যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে করোনার হায়ার রিস্ক আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, ইসকেমিক হার্ট ডিজিজ যদি থাকে, এই ধরনের কিছু যদি রিস্ক ডিজিজ থাকে, তাদের জন্য করোনার ভীতিটা বেশি ছিল, আমরা দেখে আসছি, এবং সেটা এখানে লক্ষ্মীপুরে দেখা গিয়েছে এই অবস্থা। এজন্য সবসময় বলা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে এই লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, তিনটার কথা বলা হচ্ছে। বার্ডেন বলে তিনটা জিনিসের কথা। এই ওষুধের পাশাপাশি এই খাবার নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ওষুধে ডায়াবেটিস রোগীরা কখনোই ফুললি ভালো থাকতে পারবে না, তাদেরকে অবশ্যই তাদের ডায়েট সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং ডিসিপ্লিনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সারসাইজ, যেটাও এর মধ্যে চলে আসছে। এগুলা আমরা যদি চর্চা করতে পারি, আমাদের রোগীদেরকে যদি তথ্যগুলো আমরা দিতে পারি, এবং তারা যদি লাইফস্টাইলকে পুরোপুরি মডিফাই করতে পারে, তাহলে ডায়াবেটিস অত্যন্ত নিয়ন্ত্রণে রাখার মতো একটা ডিজিজ। সেজন্য এটা প্রচারণা দরকার, এবং সংশ্লিষ্টভাবে সবার জড়িত যারা আছে তাদের সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এই জিনিসটা সম্ভব। ধন্যবাদ আপনার সুন্দর আলোচনার জন্য। আমি আবার একটু সাতক্ষীরার সিভিল সার্জন স্যারের কাছে আসতে চাই। স্যার, আপনি যে কথাগুলো বললেন সেই জায়গাটা থেকে আমরা জানি যে বাংলাদেশে ডায়াবেটিক্স রোগী অনেক বেশি, প্রায় 11% মতন ডায়াবেটিস রোগী রয়েছে আমাদের দেশে অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে। সেই পার্সপেক্টিভ থেকে আপনি আপনার কোনো সাজেশন আছে কিনা যে আমাদের জাতীয় পুষ্টি পরিষদ কি ধরনের ইনিশিয়েটিভ নিতে পারে যেন এই ডায়াবেটিক্স রোগীগুলোর পুষ্টি যেন এনশিওর হয়? কারণ ডায়াবেটিক্সের একটা বড় কমপ্লিকেশন হলো হার্টের রোগ, কিডনি রোগ বা অন্যান্য যে সমস্ত রোগগুলো হয়, সেখানে পুষ্টি একটি বড় ভূমিকা পালন করে। সেই পার্সপেক্টিভ থেকে স্যার আপনার কোনো সাজেশন জাতীয় পুষ্টি পরিষদের জন্য আছে কি? জি জি, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনি যে প্রশ্নটা করেছেন তার আলোকে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার যে স্টাডিটা বলেছেন যে প্রায় 11%, হ্যাঁ ঠিকই আছে, আমিও এভাবে এটুকু এমনই জানতাম। আর আমি যখন ওই যে আমি যে ইউচেপি যখন ছিলাম, আমার ওখানে 4টে ইউনিয়নে কিন্তু একটা স্টাডি হয়েছিল যে ডায়াবেটিস কতটুকু দেখবে জায়গা সহায়তায়। ওখানে ওই জায়গায় ওই 4টে ইউনিয়নে আমি 14%-এর মতো আমার ডায়াবেটিসের মতো পেয়েছিলাম, আর হাইপার টেনশন পেয়েছিলাম প্রায় 30%-এর মতো। 30%-এর মতো। তো তার পরিপ্রেক্ষিতে যেটা যে আসলে প্রিভ্যালেন্সটা একদম কম না, তাই না? আমার এটা কিন্তু একটা বার্ডেন এমন ভাবে দিবে, যেটা হচ্ছে যে আমাকে প্রায় সারা জীবনই এইভাবে এই রোগীগুলো কিন্তু ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করতে হবে। এর জন্য এই প্রিভেনশনটার দিকে আমার নজর দেওয়ার জন্য যে যেটা বলা হলো, কিছু এক্সারসাইজ, কিছু ডায়েট, তাতে কিছু হ্যাবিট চেঞ্জ করা, এটা করতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। বিএমআই কন্ট্রোল রাখতে হবে। বিএমআই এর সাথে সেই সাথে আমাদের ওয়েস্ট অনুযায়ী, যে যেমন পুরুষের 35-এর নিচে রাখার একটা ব্যাপার আছে, তাই এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে আসলে রাখতে হবে। আর সেই সাথে ডায়াবেটিস যদি হয়েই যায়, সেজন্য যেটা যে আমাদের যে এনসিটির মাধ্যমে আমরা স্বাস্থ্য শিক্ষা দিব, ওষুধ তো দিব কিছু,
তারপর হচ্ছে আমাদের অভ্যাস যেগুলো আছে সেগুলো চেঞ্জ করার একটা ব্যবস্থা করব। আর সেই সাথে ডায়েটারি যে অ্যাডভাইস গুলো, এটা আমাদের অ্যাডভাইসের মধ্যেই চলে যাবে যে কি খেতে পারবে কি খেতে পারবে না, কতটুকু খাওয়া উচিত, কতটুকু এক্সারসাইজ করা উচিত, এগুলো আমাদের আছে। কিন্তু সেই ক্ষেত্রে যেটা যে এটা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়াই দিতে হবে। কেননা আমার যে 4টে ইউনিয়ন সেটা কিন্তু বাই ডেফিনিশন রুরাল এরিয়া ছিল, সেখানে কিন্তু 14% কে আমরা ডায়াগনোসিস করতে পেরেছিলাম। জি তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের মাধ্যমে এই স্বাস্থ্য শিক্ষাগুলো যদি একদম উঠান বৈঠকের মাধ্যমে আমরা ছড়াই দিতে পারি, সেটা একটা ভালো কার্যক্রম হবে। আর যে ওই যে ডায়েট যেটা বলা হলো যে হার্ট ডিজিজ, তারপর কিডনি ডিজিজ হবে, তার জন্য যে কোন কোন ধরনের ডায়েটারি হ্যাবিটটা তাকে ফলো করতে হবে, সেটাও আসলে আমাদের একটু ওই বারবার হ্যামারিং করতে হবে। আসলে যদি আমরা, ওটা বেশ কঠিন কাজ, আমরা যদি আমাদের এইচএড অথবা অন্যান্যদেরকে দিয়ে একটা জিওগ্রাফিক্যাল লোকেশন করে লোকেট করতে পারি কোন কোন এরিয়া, তার এরিয়ার মধ্যে কয়টা ডায়াবেটিসের রোগী আছে, তাই সে স্বাস্থ্য শিক্ষার সময় এই কথাগুলো বলে কিনা, সেই সেটা হলে তো খুব ভালো হয়। আর পুষ্টি পরিষদ, অবশ্যই আমাদের একটা পুষ্টি কমিটি আছে, পুষ্টি পরিষদের কিছু কার্যক্রমও আছে। কিন্তু আমি যেটা দেখেছি ওই কার্যক্রমটা আসলে আমরা ওই যে আন্ডার ওয়েট, লো ওয়েট, তারপরে হচ্ছে হলো যে স্টান্টেড ওয়েস্টেড, এইগুলোর দিকে বাচ্চাদের দিকেই বেশি নজর দিই। কিন্তু এই পুষ্টির কার্যক্রম কিন্তু ইয়েদের জন্য মানে অ্যাডাল্টের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, ডায়াবেটিক অথবা অন্যান্য যে ডিসলাইপেডিমা, হাইপারকোলেস্টেমিয়া এসব রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাডভাইস গুলো দিতে হবে। সেই কার্যক্রমটা আমাদেরকে চালু করা উচিত। সেটা করতে যে আমরা যেটা দেখেছি যে এই যে আমরা যেটা খালি আসলে আমাদের একটা ভুল কনসেপ্ট আছে যে আমরা হেলথ বলতে শুধু হসপিটাল রিলেটেড ইয়েদেরকে বুঝি। কিন্তু আমরা যে ইউটিউব সিভিল সার্জন যারা আমরা পাবলিক হেলথ নিয়ে কাজ করছি অথবা পাবলিক হেলথের দিকে আমাদের যে নজরটা আছে, সেই দিকটা কিন্তু আমরা খেয়াল করি না। পাবলিক হেলথ মানে হচ্ছে তো শুধু চিকিৎসা দেওয়া না, তাই না? সচেতনতা তৈরি করা। সেই ক্ষেত্রে আমাদের ম্যান পাওয়ারে কিন্তু শর্টেজ আছে, এবং সেই ম্যান পাওয়ারকে যে নলেজ দেওয়া, নলেজ অ্যাটিটিউড এন্ড প্র্যাকটিস বেসড অ্যাটিটিউড তৈরি করা, সেখানে কিন্তু আমাদের ঘাটতি আছে। এখন পুষ্টি পরিষদেও যে আমি ওই যে আমরা তো উপজেলা সদস্য ছিলাম, জেলা বিষয়ক সদস্য ছিলাম, কিন্তু এখানে তাদের আমাদের আছে, আমাদের এই কার্যক্রমটা করতেও বলা হচ্ছে। কিন্তু মুশকিল যেমন ধরেন আমি বাচ্চাদের কথাই বলি, যে আমাদের যদি সেই কোনো উন্নয়ন সহযোগী হেল্প না করে, তাহলে আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে ওয়েস্টেড স্টান্টেড এরকম রোগী কতগুলো আছে সেটা বের করা। তার মানে এখানে কিন্তু ঘুরে ফিরে একটা জিনিস দাঁড়াচ্ছে যে আমাকে কিছু এডিকুয়েট ম্যান পাওয়ার লাগবে, এটা। তো সেটা আসলে কিভাবে অ্যাড্রেস করা যাবে সেটা তো আসলে প্রশ্নের বিষয়, যে যারা এই কার্যক্রমগুলো করবে। এটা নিয়ে আসলে আমাদের যে প্রথম উইক পয়েন্টটা মনে হচ্ছে। আর ওষুধের ব্যাপারটা, ওষুধ তো আছেই, এটা নিয়ে সমস্যা নাই। আরেকটা জিনিস আমাদের এদেরকে শিখাতে হবে, রেগুলার ফলো আপে আসতে হবে। ফলো আপে আসতে হবে, দেখতে হবে কি অবস্থা আছে কি না আছে, এটা একটু দেখতে হবে। এই দুটাতেই কিন্তু আমরা ঘাটতি মানে পিছিয়ে আছি। কেন ডায়াবেটিস রোগী যারা আছে তারা কিন্তু ফলো আপে আসে না। আমরা যে বিএমআই মাপবো, ওজন দেখবো, ইয়ে আছে কিনা, মানে হাইপারটেনশন হচ্ছে কিনা, ডিসলাইপিডেমিয়া হচ্ছে কিনা, অন্যান্য মেটাবলিক সিন্ড্রোমের মতো এরকম কোনো সমস্যা আছে কিনা, এরকম ওয়েল অর্গানাইজড সিস্টেম আমাদের আসলে নাই। আর পুষ্টি সংক্রান্ত যে অ্যাডভাইস সেগুলো কিন্তু আমরা দিয়েই থাকছি। আপনি দেখবেন আমাদের এনসিটি কার্যক্রমে কিন্তু আছেই, যে ডায়াবেটিস প্রতিরোধের জন্য কি করতে হবে, 400 গ্রাম সবজি খেতে হবে ডেইলি, কিন্তু আমাদের মানে হাইপারকোলেস্টেমিয়ার জন্য 1 লিটারের বেশি আমাদের তেল খাওয়া উচিত না, 5 গ্রামের বেশি লবণ খাওয়া উচিত না। এই কার্যক্রম কিন্তু আমরা চালাচ্ছি। এই কার্যক্রমটা জোরদার করার জন্য যেটা দরকার, আমাদের ম্যান পাওয়ারের বোধহয় সেটিংটা একটু বাড়াইতে হবে। এটাই আমার ব্যক্তিগতভাবে যে অভিজ্ঞতা সেটা। স্যার, আপনি তো বলছেন যে ম্যান পাওয়ার ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম। স্যার, এটা ম্যান পাওয়ারটা কি স্যার আপনি আমি যদি স্যার দুটো ভাগে একটু ডিফাইন করি, আহ, আমরা যদি ফ্রন্ট লাইন যারা হেলথ ওয়ার্কার্স, যারা আপনার কমিউনিটি ক্লিনিকে আছে, এফডব্লিউভি, এফডব্লিউ এরা যারা আছে, এদের বাইরে কি স্যার আপনি আরো মেন পাওয়ারের কথা রিকমেন্ডেশন না, দিচ্ছেন, নাকি স্যার আপনি মনে করছেন যে ডাক্তার বা এদের সংখ্যাটা যে পরিমাণ থাকা উচিত সেই পরিমাণ থাকা উচিত? এটাও খুব ভালো প্রশ্ন, যে আমি আসলে এটা ভালো বলছি না, বাইরের থেকে ম্যান পাওয়ার বোধহয় দিয়ে খুব একটা লাভ হবে না, আমি ইফেক্টিভলি কন্ট্রোল করতে পারবো না। আমার যেমন আমি যে এখানে যে উপজেলা ইউটিউবে ছিলাম 39 জন স্বাস্থ্য সহকারী জায়গায় আমার স্বাস্থ্য সহকারী ছিল 22 জন। এখন তারা কি ইপিআই করবে নাকি এসব হেলথ স্বাস্থ্য কার্যক্রম করবে? এই ঘাটতিগুলো পূরণ করতে হবে। আর ওই যে যেটা রিঅর্গানাইজ করে আমাদের, হ্যাঁ, ডাক্তার যারা যারা এই অপারেশনের লিড দিবে, তাদের মধ্যে কিছু মানসিকতা, যে শুধু ক্লিনিক্যাল সার্ভিস না, এই যে মানে প্রিভেন্টিভ সোশ্যাল মেডিসিন, নিউট্রিশন সার্ভিস, এগুলো যে করা যেতে পারে, ডেডিকেটেড ডক্টর দিতে হবে। যেমন উপজেলাতে কিন্তু কোনো ডেডিকেটেড এমওডিসি নাই, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল,
ওইটা না দিয়ে যদি আমরা একটু চেঞ্জ করতে পারতাম, মেডিকেল অফিসার প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কমিউনিটি বেসড মেডিসিন, এরকম একটা পথ তৈরি করে তারা যদি টিকাদান কর্মসূচির সাথে সাথে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য ফোকাল পার্সন হিসেবে কাজ করতে পারতো, সেটা বোধহয় আমাদের জন্য বেটার হতো। ডেডিকেটেড না দিলে আসলে ফিক্স লোকও পাওয়া যায় না, তাদের ডেডিকেশনও থাকে না, এটা আমার পর্যবেক্ষণ মনে হয়েছে। সেই ক্ষেত্রে শুধুমাত্র ইউএচএফপিও এবং স্বাস্থ্য সহকারী যারা অনেক ক্ষেত্রেই অতখানি টেকনিক্যাল জিনিসগুলো জানবে না, তাদের ইউএচএফপি থাকবে অনেক ব্যস্ত, তার পক্ষে সম্ভব না, সে জানলেও তার পক্ষে সময় দেওয়া খুব কঠিন। এই জন্য এই জায়গাটা একটু বোধহয় অ্যাড্রেস করা উচিত, ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট, ম্যান পাওয়ার রিঅর্গানাইজেশন, আর কিছু কিছু ক্ষেত্রে যে এক্সিস্টিং ম্যান পাওয়ার যেখানে ঘাটতি আছে সেগুলোকে আসলে নতুন করে নিয়োগ অথবা ডিপ্লয় করার ব্যবস্থা করতে হবে। স্যার আমি সাথে আরেকটা একটু আপনার কাছে সাপ্লিমেন্টারি কোশ্চেন। স্যার আমাদের যারা এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে ফ্রন্ট লাইনে এবং আমাদের ডাক্তাররা, এদের ক্যাপাসিটি বা স্কিল ডেভেলপমেন্টে আপনার কোনো এক্সপেকটেশন আছে কিনা? বা স্পেশালি স্যার মনে করেন যে ডায়াবেটিক্স এর ক্ষেত্রে এবং পুষ্টির একটা হচ্ছে যে আমরা ইন জেনারেল মানুষদেরকে বলছি যে আপনারা হাঁটাহাঁটি করেন, খাওয়া দাওয়া করেন, এই সমস্ত, কিন্তু একটা ডায়াবেটিক্স রোগীর জন্য স্যার পুষ্টি দেয়া বা ডায়েটিশিয়ান যেটা, সেটা কিন্তু স্যার একটা স্পেশাল একটা এরিয়া অফ সার্ভিস, এবং এটা সাধারণ ফ্রন্ট লাইনদের দিয়েও সম্ভব না। আমাদের সাধারণ ডাক্তার আমরা যারা আছি তাদেরকেও যদি স্যার এই ব্যাপারে ট্রেনিং না দেওয়া হয় তাহলে এটা তো স্যার এই সার্ভিসটা দেওয়া সম্ভব হয় না। মনে করেন স্যার যার ডায়াবেটিক্স আছে, হাই ডায়াবেটিক্স, সে কি খাবে প্রতি 3 বেলা সেটা কিন্তু স্যার একটা মেপে তার মানে এজ এ ডায়েটিশিয়ান হিসেবে কিন্তু স্যার এই সার্ভিসটা দেওয়া দরকার, এবং সেটার কিন্তু স্পেশাল ট্রেনিং দরকার স্যার। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা স্যার? হ্যাঁ, অবশ্যই এখানে ট্রেনিং দরকার আছে, কারণ ডাক্তার ক্লিনিক্যাল বেসড প্র্যাকটিসে অভ্যস্ত, অনেক ক্ষেত্রে তাদের কিন্তু এটা হিসাবেও নাই। আর এছাড়া আমাদের যে সিস্টেম আমরা দেখছি ডায়াবেটিক ট্রিটমেন্টে, এই যে আমরা সাধারণত ড্রাগ আর কিছু গ্রস মোটা দাগে কিছু অ্যাডভাইস দিয়ে থাকি, কিন্তু ডায়েটিশিয়ান কতটুকু মাপতে হবে, ইন্ডিভিজুয়ালাইজড ডায়েট সেট করা, এটা আমার ধারণা বেশিরভাগ ডাক্তাররাই পারবে না, বেশিরভাগ ডাক্তারই পারবে না। এটার জন্য আসলে আবার আপনি যদি এটা বলেন যে ডায়াবেটিক সিস্টেমটাই, এটা তো একটা মেটাবলিক ডিসঅর্ডার, তাই না? এই ট্রিটমেন্ট চেনটাই কিন্তু একটা কমপ্লিকেটেড এবং ভারী ব্যাপার। এর জন্য তাহলে আপনি একটা ডায়াবেটিক সেল তৈরি করতে পারলে সবচেয়ে ভালো হয়, যে ডায়াবেটিক সেল ওই যেটা বললাম ফিক্সড ফোকাল পার্সন হিসেবে একজন ডাক্তার, নার্স, সেই সাথে আপনার ফিল্ড ওয়ার্কার, এদের করা যেতে পারে, কিন্তু এটা কঠিন। তার চেয়ে বরং ভালো হয় যে হ্যাঁ, ডাক্তারদের মধ্যে কিছু লোক ডাক্তারকে চয়েস করে তাদের ডায়েটারি অ্যাডভাইস সম্বন্ধে একটা ট্রেনিং দেওয়া, এবং ডাক্তার ম্যান পাওয়ার তো এক জায়গায় ফিক্স থাকবে না, সেই ক্ষেত্রে নার্সিং স্টাফদেরকেও একটু ট্রেনিং দেওয়া, তার সাথে যে ওই ফিল্ড স্টাফ যারা আছে তাদেরও একটা ট্রেনিং দেওয়াটা মনে হয় ভালো হবে। সেই ক্ষেত্রে তাদের পারফরমেন্সটা ভালো হবে। এবং আপনি অত্যন্ত ভালো একটা জায়গা বলেছেন, ডায়েটিশিয়ান কিন্তু আলাদা একটা স্পেশালিটি, যে ডাক্তার মেডিসিনে যেমন এই এফসিপিএস করছে, কার্ডিওলজিতে এফসিপিএস করছে, এখানেও কিন্তু ডিগ্রি করার একটা স্কোপ আছে, এবং এটা নিয়েই কিন্তু একটা মানুষ তার সময় কাটিয়ে দিতে পারে। তো এটা আসলে অ্যাড্রেস করার মতো একটা বিষয় তো বটেই। তবে হ্যাঁ, খুব দ্রুত গতিতে এত স্পেশালিস্ট আমরা তৈরি নাও করতে পারি, তবে ট্রেনিংটা দেওয়ার একটা ব্যবস্থা করা উচিত অবশ্যই। স্যার থ্যাংক ইউ স্যার। আমি আবার একটু আমাদের লক্ষ্মীপুরে সিভিল সার্জন মহোদয়ের কাছে আসতে চাই। আপনার মতে আমরা যখন কোনো রোগী দেখছি উপজেলা লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে, সেই সময় তো আমাদের অনেক কার্ডিয়াক পেশেন্ট থাকছে, আমরা এমআই এফেক্টেড অনেক রোগী পাচ্ছি, তাদেরকে একটা প্রিলিমিনারি আমরা ট্রিটমেন্ট দিচ্ছি উপজেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে তো আমরা পুরো ট্রিটমেন্টটাই দিচ্ছি। কিডনি রোগী যারা আছে আমাদের দেশে, এখন কিডনি রোগী হিউজ পরিমাণে কিডনি রোগী রয়েছে, এদের জন্য আপনার কি এক্সপিরিয়েন্স এবং এদের ট্রিটমেন্টের ব্যবস্থাপনাটা স্পেশালি নিউট্রিশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি ব্যবস্থাপনা রয়েছে? আরেকটা কথা আমি বলতে চাই যে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনারাও একমত হবেন যে অনেক স্ট্রোকের রোগী, আনকনসিয়াস রোগী ভর্তি হচ্ছে, তাদের নিউট্রিশনটা একটা মেজর ইস্যু, সেইগুলো ম্যানেজমেন্টটা কেমন হচ্ছে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আপনি যে এটা বললেন যে কিডনি রোগীদের ক্ষেত্রে ডায়েটিশিয়ান মানে নিউট্রিশন ম্যানেজমেন্ট, এবং আমরা দেখতে পাচ্ছি আরো বিভিন্ন রোগ যেমন স্ট্রোকে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, যে পেশেন্টটা হাসপাতালে ভর্তি আছে কিংবা বাসায় থাকছে, তার নিউট্রিশন ম্যানেজমেন্ট কতটুকু বর্তমান পরিস্থিতিতে কতটুকু করা যাচ্ছে। একটু আগে আমাদের কথার মধ্যে বেরিয়ে আসলো যে আমাদের আসলে ডক্টরদের অনেকেই হয়তো এই নিউট্রিশন বা ডায়েট বিষয়ক প্রশিক্ষণ হতে পাচ্ছে না বলে, বা এই ধরনের সরাসরি কোনো পোস্ট নেই আমাদের গভর্নমেন্ট হসপিটাল গুলোতে যে ডায়েট বিষয়ক শুধু এটা নিয়ে কাজ করবে, এরকম কোনো পোস্ট হয়নি একচ্ছত্রভাবে। এরকম একটা কর্নার যদি থাকা হতো তাহলে কাজটা হতো, কিন্তু এভাবে যেহেতু পোস্ট নেই বা এরকম দায়িত্বপ্রাপ্ত
বা সঠিক প্রশিক্ষণের অভাবে এই কাজগুলা পুরোপুরি হচ্ছে না। হ্যাঁ, কিডনি রোগী কি ধরনের খাবার খাবে অথবা কি ধরনের খাবার তার জন্য ক্ষতিকারক, এই ব্যাপারগুলা পুরোপুরি তার কাছে পৌঁছে দেওয়ার মতো করে, মেসেজটা দেওয়ার মতো করে সেরকম আমরা একটা প্ল্যাটফর্ম এখনো তৈরি হয়নি, যেটা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেক অঞ্চলে অনেক কিডনি রোগী পাওয়া যাচ্ছে, ক্রনিক কিডনি ডিজিজের অনেক পেশেন্ট পাওয়া যাচ্ছে, তাদের অনেক রেস্ট্রিকশন আছে। শুধু সিকেডি না, ডায়াবেটিস, হৃদরোগ, এই কিডনি রোগ, প্রত্যেক নন কমিউনিকেবল ডিজিজ গুলোতেই কিন্তু একটা ডায়েটের একটা ব্যাপার আছে। নিউট্রিশনের একটা গুরুত্বপূর্ণ বিষয়টা চলে আসছে, কিন্তু সেই বিষয়টা আমরা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারিনি। তার একটা কারণ হচ্ছে প্রশিক্ষণ, এবং আরেকটা কারণ হচ্ছে এই ধরনের পদায়নের ক্ষেত্রে। এই ব্যাপারগুলোকে যদি নির্দিষ্ট একটা পোস্ট করা যেত, যেভাবে আছে এমওডিসি অথবা এরকম অনেকগুলো পোস্ট আছে দায়িত্ব, সেরকম যদি এমও নিউট্রিশন এরকম ভাবে কাউকে দায়িত্ব করা যেত নিউট্রিশন কর্নার করে, যে কি কি মানে এইসব রোগগুলোর ক্ষেত্রে তারা কি খাবার খাবে এই নির্দেশনা দেওয়ার জন্য, এই ব্যাপারগুলো নিশ্চিত করা গেলে আমরা তাদেরকে পুরোপুরি সেবাটা দিতে পারতাম। সেটা ব্যাহত হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। যে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, যে যে ব্যাপারটা আসলে যদি এখানে ডায়েটের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডায়াবেটিস রোগী যারা, তারা কিন্তু খুব মারাত্মক স্ট্রেসে ভোগেন। হ্যাঁ, মানসিক চাপ যখন থাকে তারা কিন্তু সেলফ কেয়ার করতে পারেন না। আমরা জানি যে তাদের একটা সুন্দর পরিবেশ দরকার, এক্সারসাইজ করার জন্য যদি একটা মাঠ দরকার অথবা একটা পরিবেশ দরকার, সেটা যদি নিশ্চিত করা না যায়, পাশাপাশি তারা যদি স্ট্রেসে থাকে, তাদের স্লিপ ডিস্টারবেন্স থাকে, তো এখানে কিন্তু সুগার কন্ট্রোলে আসবে না। সুগার যখন কন্ট্রোলে আসবে না, তখন তাদের অন্যান্য সমস্যাগুলোর দিকে যাবে। এটাও গুরুত্বপূর্ণ তাদেরকে মানে মেন্টালি সাপোর্ট দেওয়া। এটা অনেকগুলো বিষয়। শুধু ওষুধ দিয়ে কখন আমরা এই রোগীদেরকে পুরোপুরি চিকিৎসা দিতে পারবো না, একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ লাগবে। ডায়েট মডিফিকেশন যেমন আছে, তার পারিবারিক সাপোর্ট দরকার, তার যে মানসিক স্ট্রেস তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমার দেখার মতো অনেক ইয়ং জেনারেশন, ইয়ং বয়স, 35, 32, 31, এই বয়সে যখন একজন ডায়াবেটিস আক্রান্ত হয়, তার মাথায় একটা মারাত্মক ভয় চলে আসে যে আমার বাকি জীবন পড়ে আছে, আমি হয়তো পারবো না। হম তো এখন মারাত্মক স্ট্রেস এবং একটা সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স আসে। তাদেরকে ওই ধরনের সাপোর্ট দেওয়া দরকার, অর্থাৎ তাদের মানসিক সাপোর্ট দেওয়া দরকার, ডায়েটারি দরকার, এক্সারসাইজ সম্পর্কে বুঝিয়ে দেওয়া দরকার। তো এই ব্যাপারগুলো নিয়ে সামগ্রিকভাবে অনেক কাজ করার সুযোগ আছে। ডায়েট সহ সবগুলো বিষয় নিয়ে, ওষুধের পাশে আমরা ওষুধ নিয়ে কাজ করছি, ঠিক আছে। এর পাশাপাশি বাকি যেই সাইড গুলো, সেগুলো নিয়ে আমাদের এখনো সরকারি হাসপাতালগুলোতে অনেক কিছু করার সুযোগ আছে, যেহেতু আমরা এই ধরনের রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। গত 10 বছরে, গত 5 বছরে অনেক বেড়ে যাচ্ছে গ্রামাঞ্চলেও। শুধুমাত্র আগে একটা সময় ভাবতাম আরবান এরিয়াতে, আমাদের উপজেলাগুলোতে, এমনকি ইউনিয়ন পর্যায়ে মানে অনেক পরিমাণ ডায়াবেটিস রোগী পাওয়া যায়, যারা আমাদের ফিল্ড ওয়ার্কার, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, যারা আমাদের কমিউনিটি ক্লিনিকে কাজ করে, আমাদের যেসব স্বাস্থ্যকর্মীরা, তারা দেখান যে কি পরিমাণ রোগী আছে, তারা ওষুধের জন্য আসে। তো আমাদেরকে এই মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচে কাজ করতে হবে এবং সচেতন করতে হবে, এই বিষয়গুলো জানাতে হবে। স্ক্রিনিং এর মতো পরীক্ষার ব্যবস্থাও রাখতে হবে, যেখানে লোকজন পরীক্ষা করতে পারে। পরীক্ষা করাটা গুরুত্বপূর্ণ। যাদের একটা বয়সের পর আমরা ভালনারেবল, আমরা যেহেতু এখন সেডেন্টারি লাইফস্টাইলের দিকে যাচ্ছি, প্রত্যেকেই ভালনারেবল। এই স্ক্রিনিং টেস্ট গুলো করা দরকার। আমাদের ডায়াবেটিস দিকে আমরা যাচ্ছি কিনা, বা নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমি রিস্ক আছে কিনা, এই বিষয়টা সচেতন করতে হবে। এবং আমাদেরকে তাদের সাথে তার আসতে হবে, যে রোগ হয়ে গেল তা না, আগে থেকেই আসার পথ তৈরি করতে হবে, এবং রোগ হয়ে গেলে তাদেরকে আমরা এভাবে সবসময় ফলো আপে রাখতে হবে, সবগুলো সাইটকে নিশ্চিত করতে হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমি আমাদের সিভিল সার্জন সাতক্ষীরা স্যারকে একটি প্রশ্ন করতে চাই। স্যার, তো আলোচনা থেকে যেটি উঠে আসলো, যে আমাদের এখন যে পরিমাণ ডায়াবেটিস রোগী আছে, আমাদের যে পরিমাণ কিডনি রোগী আছে, আমাদের যে পরিমাণ স্যার এই কার্ডিয়াক পেশেন্ট আছে, আরো স্যার স্ট্রোকের যে পেশেন্ট আছে, এদের ডায়েটারি ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এবং স্যার এই ডায়েটারি ম্যানেজমেন্টে লিড দিচ্ছেন কিন্তু স্যার আমাদের ডাক্তাররা। তো ডাক্তারদের স্যার এই ডায়েটারি ম্যানেজমেন্টের একটি ট্রেনিং, যেটি স্যার সাধারণত অন্যান্য দেশে ডায়েটিশিয়ান হিসাবে একটা স্পেশাল ট্রেনিং তারা অর্গানাইজ করেন, একটি ইন্টেন্সিভ ট্রেনিং থাকে। কারণ ডায়েটের উপরে নির্ভর করে তাদের প্রোগ্রেস, তাদের ফার্দার কমপ্লিকেশন এবং তাদের সুস্থ হওয়াটা নির্ভর করে। স্যার, এই ব্যাপারে আপনি
একমত পোষণ করেছেন যে এটি ট্রেনিংটা হওয়াটা জরুরি আমাদের ডাক্তারদের জন্য, মূলত যারা যারা সার্ভিসটি প্রোভাইড করছে। অ্যাওয়ারনেস যেটা আছে সেটা তো থাকবে স্যার, সেটা আরো এক্সটেন্সিভলি করা উচিত। স্যার এই ব্যাপারে আমাদের ডিজি মহোদয় স্যার আজকে এখানে আছেন, এবং যেহেতু স্যার পলিসি লেভেলে কাজ করেন, আহ, আমি আপনার কাছ থেকে একটু বিনীত আবেদন রাখবো যে আমাদের ডিজি মহোদয় স্যারের কাছে এই বার্তাটি একটু সঠিকভাবে পৌঁছে দেওয়া, এবং ডাক্তারদের জন্য এই ট্রেনিংটা একটা এসেনশিয়াল ট্রেনিং। নট এভরিবডি, বাট যারা এনসিডি সার্ভিসটা প্রোভাইড করেন বা বেসিক যে আমাদের স্যার সার্ভিস গুলো প্রোভাইড করেন, তাদেরকে এটি প্রোভাইড করাটা কতটুকু জরুরি সেটি একটু আপনি স্যার বলবেন। সাথে স্যার আমি একটি জিনিস, উপজেলায় স্যার আমাদের নিউট্রিশন কর্নার রয়েছে, উপজেলায় এখন এনসিডি কর্নার আছে স্যার, উপজেলায় হয়তো স্যার আরো কর্নার খোলা হবে। এরকম কর্নার খোলা খোলা হলে স্যার এটি ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে কতটুকু স্যার ইফেক্টিভ, যেমন ফ্যামিলি প্ল্যানিং কর্নার আছে স্যার, ইফেক্টিভ, নাকি স্যার আপনি মনে করেন যে ইন্টিগ্রেটেড ওয়েতে কিছু করাটা মোর ওয়াইজ হবে স্যার? আপনার কাছ থেকে সাজেশন চাচ্ছি। জি জি জি, ধন্যবাদ। আসলে অবশ্যই আমার যেটা মনে হচ্ছে আসলে ইন্টিগ্রেটেড ওয়েতে করতে পারলেই ভালো হয়। কেননা একটা ডায়াবেটিস আসলো, তাকে আপনি কিছু ওষুধ দিলেন, দেওয়ার পর একটু অ্যাডভাইস হয়তো দিলেন, তারপর আবার নিউট্রিশন কর্নারে তাকে রেফার করলেন, সেখানে যে সে নিউট্রিশন পেলো। এটা না করে আসলে যদি একটা জায়গায় ওয়ান স্টপ সার্ভিসের মতো আমি ওষুধ, তারপরে অ্যাডভাইস, ডায়েটারি যে অ্যাওয়ারনেস, এই ব্যবস্থাগুলো যদি করতে পারি, সেটা রোগীদের জন্য বেটার হয়। কেননা আসলে আমাদের ওই স্পেস অ্যারেঞ্জমেন্ট, তারপর আর্গোনমিক যে স্ট্রাকচার, ওগুলো রোগী বান্ধব অনেক ক্ষেত্রে আমার না বলে মনে হয়েছে। আমি যে সত্যি কথাই বলে থাকি, যেখানে আসবে, লাইন দিয়ে দাঁড়াবে, তারপর ওখান থেকে নিউট্রিশন ওখানে যাবে, এগুলো আসলে বেশ কষ্টদায়ক। বরং ওই যে একটা জায়গায় ডায়াবেটিস এনসিডি কর্নার হোক আর যেটাই হোক, সেইখানেই যদি সমস্ত আমরা একটা সেবাটা দিতে পারি, সেটা সবচেয়ে ভালো হয়। আর সেই সাথে আরেকটা জিনিস, যে ডাক্তারদের ট্রেনিং দরকার আছে, এরপরে কোনো সন্দেহ নাই। কারণ আমাদের সিস্টেমে সবাই ক্লিনিক্যালি ওরিয়েন্টেড, ওইদিকেই নজর দিয়ে থাকে। ডায়েট সহ অন্যান্য যে পাবলিক হেলথ বিষয়ক যে ব্যবস্থাগুলো রয়েছে, সেটাতে আমার যেটুকু আমি মনে হয়েছে যে জুনিয়র ডক্টর অথবা মিড লেভেলের ডক্টর যারা সেবা, মেজরিটি সেবা দিয়ে থাকে, তারা অতখানি ওরিয়েন্টেড অ্যাওয়ার না, হয়তো জ্ঞান আছে, অ্যাওয়ার না। তা ওই জায়গাটা ওরিয়েন্টেড করতে হবে। কিন্তু এখানে একটা মুশকিল আছে, সেটা হচ্ছে উপজেলাতে হয়তো আপনি আজকে 10 জন মেডিকেল অফিসার পাচ্ছেন, তাদের দুজনকে আপনি মনে করলেন যে এই দুজনকে আমি ডায়েটারি অ্যাডভাইসে এক্সপার্ট করে দিব, ভালো কথা। এই দুজন, এখন ওই দুজন যে ওইখানে থাকবে সেই গ্যারান্টিটা কই? 2 বছর কমপ্লিট হলেই তো তারা ওখান থেকে উদ্ধার হয়ে চলে আসবে। আনফরচুনেট, আমি যেখানে ইউটিউব পেয়েছিলাম সেখানে মাত্র 4 জন মেডিকেল অফিসার ছিল, আর আমি একজন, এই 5 জন। তো এখন এই যে এই 5 জন দিয়ে আমি আইএমসিআই কর্নার চালাবো, ওইখানে আইএমসিআই আর পুষ্টি কর্নার একসাথে, ওইটা চালাবো, নাকি এনসিটি কর্নার চালাবো, নাকি এমার্জেন্সিতে যে 3 শিফটে ডিউটি করতে গেলে 4 জন ডাক্তার লাগে সেটা চালাবো? এটা কিন্তু একটা বার্নিং কোশ্চেন ছিল। তার ফলে আমার অভিজ্ঞতা যে এনসিটি কর্নারে বাধ্য হয়ে আমাকে প্যারামেডিক বসাতে হয়েছিল। আইএমসিআই পুষ্টি কর্নারে খণ্ডকালীন মাঝে মাঝে ডাক্তার বসতো, মাঝে মাঝে প্যারামেডিক বসতো। তো আসলে এই জিনিসগুলো, এই জন্যই প্রথমে বলেছিলাম যে আসলে ম্যান পাওয়ারের একটা সাস্টেইনেবল ম্যান পাওয়ার সাপোর্ট লাগবে এখানে। এবং সেই সাথে একটা পুলের মতো, যে আপনি ধরেন 10,000 ডাক্তার এখন নিয়োগ করেছেন, 10,000 ডাক্তার 3 ভাগের 1 ভাগ কে আপনি এই পুষ্টির সংক্রান্ত ট্রেনিং দিলেন, তারা বিভিন্ন জায়গায় মোবিলাইজ হলেও ওই নলেজটা তারা থাকবে। তারা আজকে হেলথ কমপ্লেক্স থেকে তারা তো সুবিধাজনক একটা হেলথ কমপ্লেক্সে চলে গেল, সেখানে যেন সে সার্ভিসটা দিতে পারে, সেরকম একটা ব্যবস্থা আসলে করা উচিত, যাতে এটা সাস্টেনেবিলিটি থাকে। আর সেই জন্য আমি বলেছিলাম যে ডাক্তারের সাথে সাথে এখন সিস্টাররাও তো আসলে পড়াশোনা করছে, তার সেকেন্ড ক্লাস অফিসার হয়েছে, তাদের সেরকম অ্যাটিটিউড সহ তাদের ট্রেনিং দিয়ে, সিস্টাররা কিন্তু আমি যেটা পর্যবেক্ষণ করেছি একই জায়গায় অনেকদিন ধরে থাকে, বেশ 10-15 বছর তারা থাকে ওখানে। তো তাদের ট্রেন আপ করে দিলে কিন্তু এটা বেটার হবে, যে তারাও একটা সার্ভিস দিতে পারবে, কিন্তু তাদের ওই ওই আউটডোর বেসিসে ওখানে এসে একটা সার্ভিস দিতে হবে। সেই সাথে প্যারামেডিকদেরও আপনি কিছুটা ট্রেনিং দিতে পারেন, সেটাও খারাপ না। কিন্তু অনেক ক্ষেত্রে মুশকিল হয় প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে। আমি যেটা দেখেছি, ডক্টর প্যারামেডিকের মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, কিন্তু সিস্টার আর ডাক্তারদের মধ্যে দ্বন্দ্বটা থাকে না সাধারণত। এই পয়েন্ট গুলো অ্যাড্রেস করে যদি একটা কার্যক্রম চালানো যায়, সেটা অনেক বেটার হবে বলে আমার মনে হয়। এটা এসে এখানে প্রসঙ্গ এখানে না, এটা অপ্রাসঙ্গিক। তারপর আমার যেটা মনে হয়েছিল, আমি এটা প্রস্তাবও দিয়েছিলাম যে একবারে 10-12 হাজার ডাক্তার নিয়োগ না দিয়ে সিস্টেম করে প্রতি বছর 2,000 ডাক্তার করে যদি নিয়োগ দেওয়া যায়, তাহলে কিন্তু আপনি 5 বছর ধরে কিন্তু আপনি 2,000 করে ডাক্তার পাবেন, 10,000 ডাক্তার
ডাক্তার, এবং তাদের একটা পোর্শন ট্রেনিং করলে তাদের সার্ভিস কিন্তু আপনি সাস্টেনেবিলিটি বিভিন্ন অ্যাসপেক্টে কিন্তু পেতে পারেন। এই যে এই পয়েন্টগুলো কিন্তু আসলে আমাদের বলা উচিত। আমাদের ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট, প্ল্যানিং এবং প্রজেকশন এগুলো ঠিক নাই। এগুলো নিয়ে বোধহয় আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। স্যার আছেন, স্যার তো অবশ্যই স্যার ওই পর্যায়ে যখন গিয়েছেন স্যারের সমস্ত ব্যাপারেই নলেজ আছে। আমার মনে হয় স্যাররা যদি ওখানে বসেন, অন্যদের সাথে আলাপ আলোচনা করেন, আমাদের সিনিয়র স্যার যারা আছেন, ও এখান থেকে একটা ভালো একটা ব্যবস্থা আসলে বের হয়ে আসবে। আরেকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে আমি এইসব সার্ভিস কি শুধুমাত্র ক্লিনিক্যাল বেসড দিব, নাকি পাবলিক হেলথ সার্ভিস হিসেবে ইনক্লুড করব, এবং এই পাবলিক হেলথ সার্ভিসটা কে প্রোভাইড করবে? বেসরকারি পাবলিক হেলথ সার্ভিস কিন্তু মোটেই অর্গানাইজড না। আমাদের দেশে যেটুকু পাবলিক হেলথ আছে সেটা কিন্তু আমরা সরকারিতাই দিয়ে থাকছি, এবং সেটা কিন্তু অন্যভাবে বলছি না, ইউএচএফপিও এবং লেড বাই সিভিল সার্জনস ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি, মানে পরবর্তীকালে চলে আসে ডিরেক্টর হেলথ, ডিভিশনাল ডিরেক্টর, পরবর্তীকালে উইং গুলো। তো আসলে এই জায়গাগুলোকে এম্পাওয়ার করতে হবে, এদেরকে নলেজ ডেভেলপ করতে হবে। একজন সিভিল সার্জন পাবলিক হেলথ সম্বন্ধে এডুকেট নলেজ থাকা উচিত, ইউএচএফপিও থাকা উচিত, এবং তার জুনিয়র ডাক্তারদের মধ্যেও আমরা যাদের ট্রেনিং দিব তাদের শুধু নিউট্রিশন না, তারা এইভাবেই করতে হবে। পাবলিক হেলথে অন্য অন্য অ্যাসপেক্ট যেগুলো আছে, এনসিডি, ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ডিজিজ যেটা বললেন, জেরিয়াট্রিক কিছু ডিজিজ কিন্তু আমাদের কিছুদিন পর তৈরি হবে, এই জিনিসগুলোতেও যেন তাদেরকে তাদের নলেজটা যেন থাকে। এবং আমার মনে হয় এই সার্ভিস যদি যে মানে ওই কমিউনিটি ক্লিনিক বেসড অথবা একদম কমিউনিটি বেসড মাঠ পর্যায়ে কর্মীদের দিয়ে দিয়ে করানো যায় এবং তদারকিতে কিছু ডাক্তার থাকে, সেটাও কিন্তু আমাদের আউটকামটা বোধহয় ভালো হবে। কেননা শুধু ক্লিনিক্যাল আউটকাম দিয়ে আসলে আমাদের হেল্প হয় না। এবং এটাও সত্য কথা যে পুরো সার্বিক হেলথে আমাদের ক্লিনিক্যাল হসপিটাল মাত্র হয়তো 10-15% প্রোভাইড করে, বাকি 80%ই কিন্তু আসে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে, সামগ্রিক হেলথ। এটা মাথায় রেখেই কিন্তু আমাদের হেলথ সার্ভিস বোধহয় রিঅর্গানাইজ করা উচিত। স্যার ধন্যবাদ স্যার। আমি স্যার একটা লাস্ট প্রশ্ন আপনাকে করতে চাই স্যার। আম, আপনি নিশ্চিত আপনার অভিজ্ঞতা, আমি যখন ছোট ছিলাম তখন হসপিটালে যখন যেতাম, তখন আই ইউজ টু লাইক সবাই একটা হরলিক্স এর বোতল আহ, নিয়ে যাওয়া ইটস এ ট্র্যাডিশন ছিল। এখনো যখন বিভিন্ন হসপিটালের সামনে যাই স্যার, তখন এরকম রোগীদের পথ্য হিসাবে বিভিন্ন ধরনের খাবার যেগুলো আছে সেইগুলো স্যার রিয়েলি হাইলি আপনার সুগার কন্টেইন, অ্যাজ ওয়েল এজ হসপিটালের সামনে যে দোকানগুলি স্যার আমি দেখি, সেই দোকানগুলিতে প্যাকেজ ফুডের সমারোহ থাকে, বিভিন্ন রকম চিপস টিপস এগুলো থাকে, এবং দু একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে আমি গিয়ে দেখেছি যে রোগীদের পাশে চিপস টিপস এগুলো থাকে। আপনি জানেন স্যার যে high salt consumption is a very tradition in our country. Like we supposed to have 5 gram salt per day, but আমরা 15 গ্রামের মতন প্রতিদিন নেই। এই সুগার এবং সল্টের এই যে হাই কনজাম্পশন, ইট ইজ এ নিউট্রিশনাল পার্সপেক্টিভ থেকে এগুলো ভেরি এসেনশিয়াল, বাট হাই যেটা হয় সেটা স্যার ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার হেলথ। কারণ আমি যদি স্যার ডায়াবেটিক্স বা কিডনি রোগীর ক্ষেত্রে যদি সুগার কনজাম্পশন অথবা স্যার পটাশিয়াম কনজাম্পশন, এই হরলিক্স খাওয়া, এইগুলো তো স্যার বিশাল মারাত্মক ক্ষতিকর। তো এই প্রাইভেট সেক্টরকে স্যার হাউ উই ক্যান manage. I'm not telling that we have to just kick out them. I'm just telling that how we can manage this private sector. তারাও তো চাচ্ছে, তারা ব্যবসা করছে, বাট দে অলসো ওয়ান্ট টু হেল্প দ্য পিপল টু। সো কিভাবে স্যার তাদেরকে ম্যানেজ করা যায় যেটা আসলে আমাদের মানুষের পুষ্টির জন্য অংশগ্রহণ হয়, স্পেশালি হসপিটালের সামনে এই প্রাইভেট সেক্টরের যে দৌরাত্ম্য আমরা দেখি, সেটাকে কিভাবে স্যার আমরা কন্ট্রোল করি? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসলে। এটা সত্য কথাই যে আমি অন্যভাবে বলছি না। তো আসলে এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশনে হয়তো কিছু দুর্বলতা ছিল বলেই কিন্তু এই পাবলিক সেক্টর গুলো ফ্লারিশ করেছে, তাই না? এটা তো এমনি করে নাই, এবং তারা কিন্তু একটা ভালো সার্ভিস দিচ্ছে। কেননা আপনি যদি বেডের, হসপিটাল বেডের কথা চিন্তা করেন, আমরা সরকারি ভাবে বোধহয় 40% থেকে 45%-এর মতো বেড দিই, সেটা কিন্তু 55 থেকে 60% বেড দিচ্ছে। তো তার ফলে যেটা হচ্ছে যে একটা কমিউনিটিতে সার্ভিস দিতে গেলে পাবলিক সেক্টরের সাথে কিন্তু আপনি যদি তাদের বন্ধ করে দেন, তাদের যে ধাক্কাটা আসবে সেই ধাক্কা হজম করার মতো অবস্থা কিন্তু বর্তমানে আমাদের নাই, একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে হলো যে ওই যে ম্যান পাওয়ারের যে এফিসিয়েন্সি, সিস্টেম লস কিন্তু আমার যেটুকু মনে হয়েছে, আমি ফ্র্যাঙ্কলি বলি যদি, যে আমাদের কিন্তু সরকারি সিস্টেমের সিস্টেম লসটা কিন্তু বেশ, কিন্তু পাবলিক সিস্টেমের সিস্টেম লসটাও কিন্তু একটু কম।
এটা একটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ তা সেখানে এথিক্যাল কিছু ডাইলেমা আছে, সেগুলো আসলে আমাদের একটু কন্ট্রোল করতে হবে। আর এই নিউট্রিশনাল সার্ভিসটা আসলে পাবলিক সেক্টর শুধু মানে যেটা প্রফিট বেসড, সুতরাং তারা সেসব জায়গায় নজর দেয় যেখানে তারা কাজ করে টাকা আয় করতে পারবে। আসলে এই যে বড় ধরনের পাবলিক, আমি প্রথমেই বলে নিয়েছি, এগুলো তো পাবলিক হেলথ অ্যাওয়ারনেস অথবা পাবলিক হেলথ অ্যাফেয়ার্স অথবা পাবলিক হেলথ সংক্রান্ত বিষয়, যেটা কিন্তু প্রাইভেট সেক্টরে টোটালি অনুপস্থিত। তাহলে সেটা কিভাবে করা যাবে? এখন মুশকিলটা হচ্ছে যে হাসপাতালের সামনে যে পাবলিক, ওখানে তো তাহলে আমার এরকম হেলথ এডুকেটর অথবা ওরকম কোনো মাঠ কর্মী যদি থাকে, সে ঘুরে ঘুরে সেখানে রোগীদেরকে দেখবে, অ্যাডভাইস করবে, সেটা তো আসলে পসিবল না। আবার আমাদের যেখানে পৌরসভাতে অপারেট করি, সেখানে তো এলজিআই, লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউটের কাজ কিন্তু পাবলিক হেলথটা দেখা। সেখানে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট কিন্তু জনবল বলেন, বাজেট বলেন, নো হাউ বলেন অথবা অ্যাটিটিউড বলেন, কোনটাতেই কিন্তু অতখানি অগ্রসর হয়ে আসতে পারে নাই। এখানে আমাদের অনেকখানি পথ আগাইতে হবে। তাহলে এটার সমাধান কিন্তু আসলে এই মুহূর্তে বেশ খানিকটা অস্বচ্ছ। ওখানে যেটা আমার মনে হয়েছে, ওখানেও কমিউনিটি বেসড আরবান কমিউনিটি অথবা সেরকম একটা কমিউনিটি বেসড হেলথ ওয়ার্কারকে পাঠাতে হবে, যারা এই স্বাস্থ্য শিক্ষা দিবে এবং বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন গুলো তারা যেন চালায়। আমাদের এই কার্যক্রমগুলো আছে এনসিডি, যে আমরা তো উপজেলাতে করেই আসছি। ওই যে আপনি যেটা বললেন যে 5 গ্রাম লবণ খাওয়া যাবে না, আবার পাতে এক্সট্রা লবণ খাওয়া না, সেটা আমরা এটা বলে দিয়েছি যে তুমি যে পাতে যে রান্না করো সেটাই তোমার 5 গ্রামের বেশি হয়ে যায়। এগুলো কিন্তু আমরা সবই বলা আছে, বারবারই আমরা হ্যামারিং করছি। তো আমার যেটুকু মনে হয়েছে যে রুরাল এরিয়াতে, এই আরবান এরিয়াতে এই হেলথ এডুকেশন, এই প্রিভেন্টিভ সোশ্যাল মেডিসিন, পাবলিক হেলথটা কিন্তু বেশ উইক। এটার জন্য তাহলে যেটা করতে হবে যে আলাদাভাবে হয় লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করে এই ইউনিটটাকে শক্তিশালী করতে হবে, অথবা আমাদের যারা যারা আমাদের সে মানে সিভিল সার্জন অথবা ইউএচএপি আছি, আমরা কিন্তু এমন একটা সিস্টেম, পাবলিক হেলথ সিস্টেম ব্রিটিশ আমল থেকে কিন্তু একটু ইনহেরিট করেছি। আমাদের কিন্তু ম্যান পাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, ম্যান পাওয়ার কিছু নলেজও আছে। প্রয়োজন বোধে এক্সট্রা কিছু ম্যান পাওয়ার দিয়ে আমাদের এই ম্যান পাওয়ার গুলোকে যদি আপনি আরবান এরিয়া অথবা এই এরিয়াতে ডিপ্লয় করেন, এই স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অবশ্যই এর প্রভাব কিন্তু তৎক্ষণাৎ দৃশ্যমান না, কিন্তু এটা কিন্তু একটানা লেগে থাকলে এই প্রভাবটা কিন্তু আমরা পাবো। কেননা আমাদের ইপিআই কার্যক্রম তো একটা অংশ অবশ্যই ছিল বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন। সে সময় তো এত টিচিং মেথোডোলজি অথবা কমিউনিকেটিভ মেথোডোলজি এত ডেভেলপ হয় নাই, কিন্তু আমাদের এইচএরা কিন্তু এটা করে করে ইপিআই কে কিন্তু এই পর্যায়ে নিয়ে এসেছে। করোনার সময় স্বাভাবিক ইপিআই কার্যক্রম একটু হয়তো শ্যাটার্ড অথবা একটু শেকি হয়ে গিয়েছিল, কিন্তু লোকজনই কিন্তু এই কমিউনিকেশনের জন্য আগ বাড়ায় কিন্তু জিজ্ঞেস করতো যে আমার বাচ্চার বয়স এত হয়েছে, আমি কবে টিকা দিতে আসবো, কোথায় আপনার টিকা দিচ্ছেন। এই কার্যক্রমগুলো যদি আমরা এখন টার্গেট করে এরকম ডেডিকেটেড অথবা কোনো একটা ডিজাইন স্ট্রাকচার করি, যে হেলথ এডুকেশন করা, তদারকির সিস্টেম করা, যে ওই জায়গাতে যথেষ্ট পরিমাণে নজরদারি করে স্বাস্থ্যমূলক ব্যবস্থা না হোক, যে লোকজনকে উদ্বুদ্ধ করার সিস্টেমটা যদি আমরা করতে পারি, সেটা বোধহয় আমাদের জন্য আহ, আহ, ভালো হবে। এটা ছাড়া আসলে অন্য কোনো বিকল্প আছে কিনা এই মুহূর্তে আসলে সেটা আমিও আসলে আলোকপাত করতে সক্ষম নই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার সুন্দর আলোচনার জন্য। আমি আবার একটু লক্ষ্মীপুরের সিভিল সার্জন স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনার মতে এই প্রাইভেট সেক্টরের যে আমাদের আহ, বিভিন্ন রকম খাদ্য, বিভিন্ন রকম প্রোডাকশন তারা তৈরি করে আমাদের দেশে হসপিটালের সামনে তারা বিক্রি করছে, ডায়াবেটিক্স রোগীর জন্য হয়তো এগুলো সেরকম সহায়তাকারী না। তো আমরা কিভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হতে পারি এবং তাদেরকে ডায়াবেটিস রোগীদের খাদ্য বা পুষ্টি এনশিওর করার জন্য খাদ্য প্রয়োজন সেগুলো নিয়ে আসতে পারি, তাদেরকেই যেন আমরা আমাদের ডায়াবেটিক্স এর পুষ্টি এনশিওরের সহযোগী হিসাবে কাজে লাগাতে পারি। এই ব্যাপারে আপনার কোনো সাজেশন আছে? জি, ধন্যবাদ। আমাদের হাসপাতালের সামনে, ফার্মেসি গুলোতে বা বিভিন্ন জায়গায় ডায়াবেটিক রোগীর ডায়েট নামে যে ডায়েট গুলো দেওয়া হচ্ছে বা যে খাবারগুলো দেওয়া হচ্ছে, এগুলো দেখা যাচ্ছে যে আসলে স্বাস্থ্যসম্মত না। তাদের জন্য দেখা যায় অনেক সময় উপকারে আসে না। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে কাজ করার সুযোগ আছে, যে তারা যেগুলো দিচ্ছে তাদের খাবার, রোগীদেরকে যে খাবারগুলো দেওয়া হচ্ছে, বিক্রি করা হচ্ছে বাইরে থেকে, এখানে তারা যাতে সঠিক মানের, তাদেরকে আমাদেরকে নিয়ে আসতে হবে, দূরে রাখা যাবে না। এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর মতো করে, যে তারা যে কাজগুলো করছে সেগুলোকে আমাদের নজরদারিতে আনতে হবে। এটা সঠিকভাবে কাজে লাগছে কিনা, এটা রোগীর জন্য উপকার হচ্ছে কিনা, সেটা নজরদারিতে আনতে হবে। এবং যদি তারা এই ধরনের যে খাবারগুলো দিচ্ছে সেগুলো যদি মানসম্মত না হয়, যেটা ডায়াবেটিক রোগীর রোগ মানে নিয়ন্ত্রণে ভূমিকা না রাখে, সেখানে আমাদের হস্তক্ষেপ করতে হবে। এভাবে আমাদের কাজ করতে হবে আর কি। আসলে গুরুত্বপূর্ণ ডায়েটের বিষয়টা তো বারবারই চলে আসছে, গুরুত্বপূর্ণ এখানে ডায়েট যারা দিচ্ছে, মানে ডায়েট যারা আমরা নির্দেশনা যারা দিচ্ছি, আমাদের ডক্টররা যারা দিচ্ছে, সেখানেও যে গুরুত্বপূর্ণ আমাদের যে ডায়েটটা সরবরাহ করা হচ্ছে, সেখানে হাসপাতালের খাবার হোক অথবা বাইরে থেকে রোগীরা যে খাবারগুলো নেয়, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নজরদারি তো দরকার। নজরদারি ছাড়া আমরা
রোগীদেরকে এক্ষেত্রে ভালো রাখতে পারবো না। এজন্যই অবশ্যই আমাদের এখানে সক্রিয় অংশগ্রহণ এবং নজরদারিত্ব দরকার। আপনার কোনো এক্সপেকটেশন আছে কিনা আমাদের ডিজি মহোদয়ের কাছে এই বিষয়ে, বা আপনার কোনো সাজেশন আছে কিনা? জি, অবশ্যই ডিজি মহোদয়ের কাছে এটাই এক্সপেকটেশন যে যে কথা প্রথম থেকে আসছে যে এই যে ডায়েট বিষয়ক প্রশিক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এইখানে আমাদের ডায়াবেটিক রোগী যে খাবার খাবে সেই বিষয়টা তদারকি করার জন্য মানে আমাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা, যদি আমরা প্রশিক্ষণের এই বিষয়ে প্রশিক্ষণ পাওয়া যায় তাহলে এই ব্যাপারগুলোতে আরো বেশি আমরা সক্রিয়ভাবে কাজ করতে পারবো। আমি মাননীয় মহাপরিচালক মহোদয়ের কাছে এটা প্রত্যাশা করবো। এই বিষয়গুলোতে আমাদেরকে বারবার করে প্রশিক্ষণ দেওয়া, দেখা যায় দীর্ঘদিন অনেকদিন পর আমরা এগুলো নিয়ে কাজ করি, অনেকদিন পর জানা হয়, তখন এগুলো হয়তো অতটা গুরুত্ব পায় না। মাঝে মধ্যে এই বিষয়ে আমাদেরকে একটি প্রশিক্ষণে রাখা, যেটা আমরা এবং কাজগুলো নজরদারিতে রাখা, এটাই আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আমি সর্বশেষে আবার আমাদের মাননীয় মহাপরিচালক, জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক এবং আজকে অনুষ্ঠানের সভাপতি ডক্টর খলিলুর রহমান স্যারকে তার সভাপতি বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করার জন্য বিনীত অনুরোধ করব। তবে আজকে আলোচনায় আমরা যে পয়েন্টগুলো আপনাদের কাছ থেকে পেলাম সেটি খুবই আমাদের প্রয়োজনীয়, এবং আমি মনে করি যে আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনাদের নেতৃত্বের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আপনারা যে সাজেশন গুলো দিয়েছেন সেগুলো খুবই হেল্পফুল আমাদের যে দেশে পুষ্টি বিষয়টিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। স্পেশালি ডায়াবেটিক্স রোগী, কিডনি রোগী এবং ক্যান্সার রোগী, এদের পুষ্টি বিষয়টিকে আমাদের মাথায় রেখে আমরা আশা করি যে পুষ্টি পরিষদ সামনের দিনে পলিসি লেভেলে ডিরেকশন দিবেন কিভাবে আমরা এই আমাদের রোগীগুলোকে রোগীদের পুষ্টি নিশ্চিত করতে পারি। তাছাড়া আমি আজকে আমাদের অনুষ্ঠানের সভাপতির মাধ্যমে আপনাদের বিনীত আবেদন করব যে আগামী 14 তারিখে ওয়ার্ল্ড ডায়াবেটিক্স ডে, আপনারা আপনাদের স্ব প্রতিষ্ঠান, স্ব জেলাতে এই ডায়াবেটিক্স ডেতে পুষ্টির কি ব্যবস্থাপনা সেটি নিয়ে কিছু কথা বলে বা কিছু কার্যক্রম নেবেন বলে আমরা আশা করি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিনীত অনুরোধ করছি আমাদের আজকের সভাপতি মাননীয় মহাপরিচালক স্যারকে অনুষ্ঠানে তার শেষ বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করার জন্য। ধন্যবাদ ডক্টর শামীম তালুকদার। ধন্যবাদ সিভিল সার্জন সাতক্ষীরা, সিভিল সার্জন লক্ষ্মীপুর এবং সিভিল সার্জন চুয়াডাঙ্গা। আজকের এই 16তম ওয়েবিনারে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ডায়াবেটিক্স এবং নিউট্রিশন এইটার যে পারস্পরিক সম্পর্ক এবং এর সঙ্গে হেলথের যে রিলেশন, কিভাবে আমরা এটা কোঅর্ডিনেট করতে পারি, কিভাবে আমাদের হিউম্যান রিসোর্সকে ক্যাপাসিটেট করতে পারি, একজন যোগ্য ম্যানেজার হিসাবে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। এই জন্য বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের তরফ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের কথায় আমার যথার্থই মনে হয়েছে, আসলে আমরা যখন মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করি একজন ম্যানেজার হিসেবে, বিশেষ করে ইউএইচএফপি অথবা সিভিল সার্জন হিসেবে, আমাদের নিউট্রিশন বিষয়ক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার চান্স খুবই কম থাকে। আমরা সাধারণত আমরা ইপিআই, কমিউনিটি ক্লিনিক, হসপিটাল সার্ভিসেস এই সমস্ত নিয়েই ব্যস্ত থাকি। তো নিউট্রিশন ইস্যু নিয়ে ইদানিং বিভিন্ন সেক্টর থেকে বিভিন্নভাবে কথা উঠছে। এইটার একটা বড় কারণ হচ্ছে, আপনারা সবাই জানবেন বা সবাই ইতিমধ্যেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের পুষ্টি স্তর উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলকে রিভাইটালাইজ করেছেন এবং এই রিভাইটালাইজেশনের কারণে কিভাবে বা জনগণের পুষ্টি স্তর উন্নয়ন করা যায় এই বিষয়ে উপজেলা এবং জেলা পর্যায়ে দুইটা কোঅর্ডিনেশন কমিটি করা হয়েছে, যেহেতু নিউট্রিশন একটি মাল্টি সেক্টরাল ইস্যু। সুতরাং এইখানে আপনাদের ভূমিকাটা একটা মুখ্য ভূমিকা পালন করবে। পাশাপাশি শুধুমাত্র একজন ম্যানেজার না, সবারই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা দরকার, যে নিউট্রিশন সংক্রান্ত যে সমস্ত ইস্যু আছে, যে সমস্ত ইন্ডিকেটর আছে,
সেইগুলো যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের আসলে কি ধরনের আমাদের প্রশিক্ষণ দরকার, কি ধরনের ট্রেনিং দরকার, কি ধরনের ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট দরকার, ম্যান পাওয়ার ডিপ্লয় করা দরকার, ওইখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটিও দরকার। তো আপনাদের আলোচনা থেকে আমরা বিস্তারিত শুনেছি এবং আমরা আশা করছি এই যে বিভিন্ন আপনারা যে মতামত দিলেন, এই মতামতগুলোকে আমরা এক জায়গায় যদি আমরা সন্নিবেশিত করে এইটা পলিসি ফর্মুলেশন করে আমরা পলিসি লেভেলে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই জন্য ভবিষ্যতে আমরা সচেষ্ট থাকব। আমরা বিশেষ করে যে শামীম তালুকদার যে কথাটা বললেন যে 14ই নভেম্বর হচ্ছে জাতীয় বিশ্ব ডায়াবেটিক দিবস। অ্যাকচুয়ালি বিএনএনসি একটা পলিসি লেভেল অর্গানাইজেশন, বিএনএনসি কোনো কার্যক্রম সরাসরি পালন করে না। তবে ডায়াবেটিক দিবসে নিউট্রিশন রিলেটেড যে সমস্ত কার্যক্রম হয় সেইখানে যাতে নিউট্রিশন, ডায়াবেটিসের সাথে নিউট্রিশনের একটা ভালো রিলেশন তৈরি হয় ডায়াবেটিক দিবসে, এইটা হয়তো আমরা আমাদের পলিসি লেভেল থেকে প্রোগ্রামগুলোকে সেভাবে যাতে ডিজাইন করা হয় এই দিকে আমরা নজর দিতে পারি। তো আমি আশা করি যে আপনাদের এই সুচিন্তিত মতামত আমাদের ভবিষ্যতে কাজে লাগবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সঠিক এবং সুন্দরভাবে গড়ে উঠবে এবং ম্যালনিউট্রিশন বাংলাদেশ থেকে দূর হবে এবং আমরা একটা সুস্থ জাতি পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে এই ওয়েবিনারে যুক্ত হয়েছেন, এই জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকের ওয়েবিনারের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ স্যার। আপনাকে